This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক পর্যন্ত যে অটো রুট, সেই অটো রিক্সা রুট কাদের দখলে থাকবে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের দুপক্ষের অটো চালকদের মধ্যে বচসা এবং সেখান থেকে হাতাহাতি। এই ঘটনায় ইতিমধ্যে 3 জন অটো রিক্সা চালক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক পর্যন্ত যে অটো রুট, সেই অটো রুট কার দখলে থাকবে সেই নিয়ে বচসা, তারপর হাতাহাতি। তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ তাদের অটো চালকদের, তৃণমূল কংগ্রেসের অটো চালক সংগঠনের দুপক্ষের মধ্যে এই হাতাহাতি। ইতিমধ্যে 3 জন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা হচ্ছে চিনার পার্ক থেকে হলদিরাম অটো স্ট্যান্ড ছিল, ওরা বর্তমানে আমাদের এখানে পারমিট বার করে আমাদের স্ট্যান্ডে এসে জোর করে, আমাদের এলাকা কাউকে না জানিয়ে ওরা পারমিট বার করে জোর করে স্ট্যান্ড দখল করতে এসেছিল। আমরা বাধা দিতে যাই তো আমাদেরকে মেরে মাথা, আমাদের অনেকেই মেরেছে। এখান থেকে ঘুরে ওই 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 ট্রাফিকের ওখান থেকে ঘুরে এসে দাঁড়িয়ে ওখানে প্যাসেঞ্জার তুলছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় নিচ্ছিস? তা বলার সাথে বলে, তোকে কেন বলতে যাবো, তুই কে? ঠিক আছে, আমি বল কোথায় নিচ্ছিস। এবার ভট করে আমার পায়ের উপর চাকাটা তুলে দিয়েছে, এই পায়ের উপরে। এটা নিয়ে ওনাদের বারবার বলা হতো যে এখানে আসবেন না, প্যাসেঞ্জার এমনি রানিং যেটা হয় সেটা নিয়ে যাবে। ওরা স্ট্যান্ডে দখল করার জন্য গা পেতে এনে বহুতবার ঝামেলা করার অশান্তি তৈরি করে। এটা হচ্ছে চিনার পার্ক হলদিরাম সিসি2, ওদের যে ভাগা এটা আছে সেই স্ট্যান্ডের ছেলেপিলেরা। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি রঞ্জিত, জানতে চাইবো এখনো পর্যন্ত কি পরিস্থিতি, তারা কি বলছেন, যে বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ, হাতাহাতি, কিছুটা হলেও কি তাদের সমস্যা মিটেছে, কি বলছেন তারা? দেখো, সমস্যা মেটানোর জন্য তারা ইতিমধ্যেই তারা নিউ টাউন থানার দ্বারস্থ হয়েছিলেন এবং দুপক্ষ আলোচনা করেছেন। অর্থাৎ একই রুটের অটো চালকদের মধ্যে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা। অর্থাৎ দুটি অটো ইউনিয়নই আইএনটিটিউসি তৃণমূল পরিচালিত এই অটো ইউনিয়ন, এবং সেখানে যাত্রী তোলাকে কেন্দ্র করে এই বচসা এবং বচসার জেরে আজ দুপুরবেলা হাতাহাতিতে গড়ায়। এর ফলে 3 জন অটো চালক গুরুতর জখম হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মূলত তোমাকে জানিয়ে রাখি, এটি দীর্ঘদিনের সমস্যা, যেটি নিউ টাউন বিশ্ব বাংলা সরণি থেকে চিনার পার্ক সিসি2 পর্যন্ত যায় একটি অটো, এবং চিনার পার্ক থেকে একটি অটো সেটা বিশ্ব বাংলা গেটের সামনে আসে। এবং যেটি চিনার পার্ক থেকে বিশ্ব বাংলা গেটের সামনে যে অটোটি আসবে, সেই অটোটি বিশ্ব বাংলা থেকে কোনো যাত্রী তুলতে পারবে না। আর যেটি বিশ্ব বাংলা থেকে চিনার পার্কে যাবে, সেটা চিনার পার্কে গিয়ে কোনো যাত্রী তুলতে পারবে না। সেই কারণে তাদের ফিরে আসতে হয়। এই যাত্রী তোলাকে কেন্দ্র করে, এই মতবিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে টানাবহালের পরেই আজ সেই সমস্যার জন্য তারা যখন নিউ টাউন থানায় আসে, নিউ টাউন থানায় একপোস্ত দুপক্ষরই ইউনিয়নের যারা নেতৃত্ব ছিল তারা আলোচনা করে, এবং আলোচনার পরেই আবার যাত্রী তোলাকে কেন্দ্র করে ফের বচসা, হাতাহাতি, রক্তাক্ত নিউ টাউন বিশ্ব বাংলা সরণি। এবং প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে এই তৃণমূল পরিচালিত আইএনটিটিউসির অটো নিয়ে দীর্ঘদিনের বিবাদ, এই বিবাদ এখনো পর্যন্ত বহাল রয়েছে। অর্থাৎ উভয় পক্ষই মানতে চাইছেন না যে যাত্রী, উভয় পক্ষ তাদের দাবিতে অনড় রয়েছে, কিন্তু অনড় থাকলে পরিস্থিতির সমাধান কোন পথে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই রঞ্জিত। অন্যদিকে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়েও শেষ না হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। 2027 সালের মধ্যে শেষ না হওয়ার কথা থাকলেও, শেষ হওয়ার কথা থাকলেও জটিলতার জেরে 2029 সালে শেষ হবে, এমনটা মেট্রো আধিকারিকরা জানাচ্ছেন। এই 2 বছরের একটা বিলম্বের কথা মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। মাঝেরহাটের বাকি অংশ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ বর্তমানে দ্রুত গতিতে শুরু হয়েছে ঠিকই। আগামী মার্চ মাস থেকে টানেল বোর্ডিং এর মাধ্যমে ভূগর্ভে খনন কাজ শুরু হবে। ডায়মন্ড হারবার রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই খনন কাজ চলবে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ খতিয়ে দেখে TV9 বাংলা। RVNL এর শীর্ষকর্তা এবং কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক সহ মেট্রো রেলের শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন। খতিয়ে দেখা হচ্ছে সেই কাজ। প্রায় 17 মিটার নিচে এই ভিক্টোরিয়া স্টেশন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ভিক্টোরিয়া স্টেশন তৈরি হচ্ছে, এবং সেটা তৈরি হবে ভূগর্ভস্থ প্রায় 17 মিটার নিচে। একই সঙ্গে মাঝেরহাট থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল বোরিংয়ের মাধ্যমে কাজ হচ্ছে, এবং
পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ হবে কাট অ্যান্ড কভারের ভিত্তিতে, অর্থাৎ সেখানে টানেল বোরিং মেশিনের ব্যবহার হবে না, মাটি সম্পূর্ণ খুলে ফেলে সেখানে টানেল তৈরি করা হবে। সব মিলিয়ে প্রযুক্তির ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া যেমন লেগেছে, তেমনই কাজের ক্ষেত্রে গতিও এসেছে। আরবিএনএল মূলত এই কাজের রূপায়ণকারী সংস্থা। তাদের তথ্য অনুযায়ী যেহেতু এই ময়দান এলাকা অনেক সৌধ রয়েছে বা অন্যান্য হেরিটেজ স্থপতি রয়েছে, তাই সেগুলি যাতে কম্পনের কারণে কোনো রকম ভাঙন না ধরে তার জন্য আধুনিক কম্পনরোধী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে প্রজেক্ট কস্ট অনেকটা বেড়ে গেলেও এই কাজের শেষ হওয়ার পর বেহালা বা জোকা থেকে সরাসরি এসপ্ল্যানেড পৌঁছে যেতে যে ন্যূনতম সময় লাগবে সেটা কিন্তু বলাই চলে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আপাতত আলু রফতানি নয়, টাস্ক ফোর্সের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। গতকালই আলু পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সকালে সল্টলেকের বাজারেও টাস্ক ফোর্স গিয়ে পৌঁছয়। পেঁয়াজের দাম কমবে এমনটা জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। ইউপি এবং পাঞ্জাবের আলুও এখানে ঢুকলে আলুর বাজার অটোমেটিক্যালি পড়ে যাবে। নতুন আলু ঢুকেছে, আপাতত সেরকমই খবর যে আলু এখন পাঠানো বন্ধ। উনি এই ব্যাপারে খুবই ক্ষুব্ধ, যার জন্য এটা এখন বন্ধ আছে। পেঁয়াজের দাম 80 টাকা ছিল, সেটা এখন 55 এসছে। আমরা আশা করছি এটা 40-এ নামবে। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। দীক্ষা, আমি জানতে চাইবো যে এই যে ঊর্ধ্বমুখী দাম সেটা আটকানোর জন্য এই যে প্রসেস, গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন, তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই প্রসেসটা কতটা দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয়েছে বলে দেখা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন তার কারণ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী এরকমই একটি বৈঠক করে বলে দিয়েছিলেন যে কোনো মতে যেন আলু এই রপ্তানি না করা হয়। তার কারণ হচ্ছে আজকে এই মুহূর্তে বাংলার মানুষের যে আলুর চাহিদা, সেই চাহিদা মেটানোর পরে যদি আলু বেঁচে থাকে তবেই রপ্তানি করা হবে, তা নাহলে রপ্তানি করা যাবে না। মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরও দেখা গিয়েছিল যে রপ্তানি চলছে, আলুর যা চাহিদা সেখানে এখানে মানুষের চাহিদা রয়েছে, অথচ সেই চাহিদাকে টপকে বাইরের রাজ্যগুলোতে রপ্তানি করা হচ্ছিল আলু। যেক্ষেত্রে মুখ্যমন্ত্রী গতকালকে ক্ষোভ প্রকাশ করে দেন এবং ক্ষোভ প্রকাশ করার মক্কেবারে মুখ্য সচিবকে জানান তাকে না জানিয়ে যেভাবে আলু রপ্তানি হচ্ছে সেই কারণে তিনি যেন সমস্ত যারা ব্যবসায়ী সংগঠনগুলো আছে এবং টাস্কফোর্সের মেম্বারদের নিয়ে আজকে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই আজকে রবীন্দ্রনাথ কোলে যেটা জানালেন যে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আলু আপাতত কোথাও রপ্তানি হবে না, অর্থাৎ আলু বাংলাতেই থাকবে। এবং পেঁয়াজের দাম না, যেটা বলা হচ্ছে যে নাসিক বা অন্যান্য জায়গা থেকে যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজ এলেও সেক্ষেত্রেও পেঁয়াজের দামটাও কমবে। যদিও মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল আরেকটা কথা বলেছিলেন, সেই আশার আলো অন্ততপক্ষে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ দীক্ষা। রিল বানাতে গিয়ে অনেক কিছু দেখতে পাওয়া গিয়েছে। এবার রিল বানাতে হাতে আগ্নেয়াস্ত্র, আর সেখান থেকে কি গুলি ছিটকে মাথায় লাগে? মালদার কালিয়াচকে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে। গতকাল নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম সামিউল ইসলাম। পুলিশের দাবি বন্ধুর সঙ্গে বাড়ির ছাদে রিল বানাচ্ছিল সামিউল, আর তখনই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরোয় বলে পুলিশ দাবি করছে। ঘটনাস্থল থেকে 7mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অষ্টম শ্রেণীর পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এলে কোথা থেকে, এই বিষয়টাও বিস্ময়কর, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পড়ুয়ার বন্ধুকে। ওই বন্ধুর সঙ্গে বাড়ির ছাদে আগ্নেয়াস্ত্র নিয়ে রিল বানাচ্ছিল সামিউল। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুন কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। এর আগে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না স্যার, কিছু না স্যার, ভালো ছিল। ওরা একটা আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। এইগুলো ব্যাপারে আমরা অবাক হয়ে যাচ্ছি। এগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কি রকম, কোথায় থেকে কি এলো, কোথায় থেকে এলো সেটা আমরা বলতে পারি। এবার যে খবরটা আপনাদের জানাবো, যে ঘটনাটা, সেটার আগে বলি যত কাণ্ড বোধ হয় ওই আরজি করে। মত্ত অবস্থায় 3 ডোমের মধ্যে মারামারি, 24 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ আরজি করেন মর্গ। টাকার ভাগ নিয়ে গন্ডগোলের জেরে তুল কালাম কাণ্ড, আবারও আরজি কর। মর্গের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর। ঘটনা খতিয়ে দেখছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান। কাল থেকে বন্ধ ছিল মর্গ, অবশেষে পুলিশের নির্দেশে খুলে দেওয়া হলো মর্গ।
আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। হ্যাঁ, ওই শম্ভু কি করেছে? কিছু খেয়েছিল। হ্যাঁ, শম্ভু কি করেছে? শম্ভু কি করেছিল? শম্ভু সব কালকে ভাঙচুর করেছে। শম্ভু ভাঙচুর করেছে? হ্যাঁ। আর সন্তোষ? সন্তোষ ছিল না। আর আপনি? আমিও ছিলাম না। কম্পিউটার কে ভাঙলো? কম্পিউটার কে ভেঙেছে? কম্পিউটার এখানে কেউ ভাঙেনি। তাহলে এমনি ভেঙে গেল? এইদিকে আসুন, দ্বারা বন্ধ করবো। এমনি ভেঙে গেল কম্পিউটার? আপনি জিজ্ঞাসা করুন না। আপনি ভেঙেছেন? না না। কে ভাঙলো তাহলে? শম্ভুকে জিজ্ঞাসা করুন। অন্যদিকে মৃত ব্যক্তির বিমা থেকেও রোজগারের পথ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেদের, এমনটা জানা যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরজি করে দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে বলা ভালো। পরিজনের মৃত্যুর পর বিমার টাকা পেতে হাসপাতাল থেকে নির্দিষ্ট সার্টিফিকেট নিয়ে আবেদন করতে হয়, কিন্তু অভিযোগ সেই সার্টিফিকেট নিতেও 10% কমিশন দিতে হতো আশিস পাণ্ডেকে। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যেতে 100 টাকা খরচ করতে হয় পরিবারকে। তবে এক্ষেত্রে অভিযোগ, দুর্ঘটনায় মৃতের কোনো বিমা করা থাকলে সেক্ষেত্রে সেই পরিবারকে বিমার মোট প্রিমিয়ামের 10% কমিশন আগে আশিস পাণ্ডেদের দিতে হতো, আর তারপরেই মিলত সেই সার্টিফিকেট। ধৃত আশিস পাণ্ডের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিভাবে এই বিপুল টাকা অ্যাকাউন্টে তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। এটা ভাবা যায় যে একটা মৃত মানুষ তার যে বিমা সেইটা পাবে তার পরিবার খুব স্বাভাবিকভাবে, তা সেখান থেকেও যদি এই অভিযোগ আসছে যে সেখান থেকেও টাকা সরিয়েছে, এবং এটা খুব অস্বাভাবিক নয়, কারণ এরা মৃতদেহ বিক্রি করে টাকা সরিয়েছে, এরা হাসপাতালের আবর্জনা থেকে টাকা সরিয়েছে, এবং এই সামগ্রিক বিষয়টার পুরো শতাংশ গেছে, আমি নিশ্চিত শতাংশ কিন্তু একদম শীর্ষতম জায়গা পর্যন্ত গেছে। এটা দেখাচ্ছে স্বাস্থ্য দপ্তর যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি সত্যি হিমশৈলের চূড়া, এবং স্বাস্থ্য দপ্তর এটাও দেখাচ্ছে যে কত রকমভাবে দুর্নীতি করা যায়। সত্যি যদি এইটা হয় যে ওই জীবন বিমার টাকা, সেই টাকা থেকেও কমিশন খাওয়া যায়, এটা আমরা তো আমাদের কল্পনাতেও আসবে না। আশিস পাণ্ডের এগেনস্টে সিবিআই এবং ইডি ডেফিনেটলি তদন্ত করছে এবং নানা রকম তথ্য নতুন উঠে আসছে। আমাদের একটাই দাবি, জুনিয়র ডাক্তার বলুন, সিনিয়র ডাক্তার বলুন, সবার একটাই দাবি যে যেন সত্যটা ডেফিনেটলি উন্মোচন হোক, যে লোকগুলো এরকমভাবে নানা রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন আরজি করে, তাদের অ্যাটলিস্ট এক্সপোজ করা হোক এবং তারা ডেফিনেটলি শাস্তি পাক।